আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 2 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এতক্ষণে ফাহিম কিছু বুঝতে পারলো। ও এত বড় একটা শক খাবে হয়তো ভাবতেও পারে নাই। ফাহিম বলল, কি বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আম্মু বলল, আমাকে না আগে আম্মু ডাকতি, এখন আবার আপনি? সব চেঞ্জ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আমিও চেঞ্জ হয়ে গেছি। আর তুই তো জানিস আমি এত কথা পছন্দ করি না। কাজী বলল, কিন্তু ছেলে ছেলে বিয়ে কি করে হবে, তাও আবার 3 জনের সাথে? আম্মু বলল, 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কাজী বলল, আরে আপনি আমাদের থানার ওসি, আপনার কথা কি আমি ফেলতে পারি? কাজী ওদের বিয়ে পড়িয়ে দিল, তবে ফাহিমকে জোর করে বিয়ে পড়ানো হয়েছে। আম্মু বলল, এখন আপনি চলে যেতে পারেন। কাজী বলল, আমার টাকা? আম্মু বলল, চলে গেছে। কাজী বলল, আপনার মতো দয়ালু যদি সবাই হতো। একজন বডি বিল্ডার বলল, ম্যাম আমাদের এখন কি করতে হবে? আম্মু বলল, বিয়ে করেছ, বাসর রাত করবে না, আর এই 1 মাস তোমরা আমার জন্য কাজ করবে, মনে রাখিও। একটু পর একজন মৌন বিশেষজ্ঞ ডাক্তার এসে যাবে, ওর যদি কিছু হয় ডাক্তার তো আছেই। আর এখন মনে হয় তোমরা বুঝে গেছো কি করতে হবে আর কেন তোমাদের এখানে আনা হয়েছে। ওরা বলল, জি ম্যাম, আপনার বলতে হবে না, আমরা বুঝে গেছি। ফাহিম বলল, আপনি আমার ধর্মের মা হন, এমনটা আমার সাথে করবেন না, আপনার পায়ে পড়ি, দরকার পড়লে আমাকে মেরে ফেলুন, তাও এমন শাস্তি দিবেন না। আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাইছি। ফাহিম ভয়ে কাঁপতে লাগলো। আম্মু বলল, আমার ছেলেও হয়তো তার বোনকে বাঁচাতে এমন কিছু বলেছে। ওর হয়তো রাগ নেই, কিন্তু ওর বোনের জন্য ওর চোখে জল তো এসেছে, এটা আমি নিশ্চিত। ফাহিম কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ও বুঝে গেছে কি হতে চলেছে, আর ও যে কত বড় একটা অপরাধ করে ফেলেছে এখন হারে হারে টের পাচ্ছে। আম্মু বলল, তুই আমার মেয়ের সাথে অনেক বড় অপরাধ করে ফেলেছিস। একটা মেয়ে আমার, আর তুই ওকে? আমার মেয়েকে তুই একবার কষ্ট দিয়েছিস, কিন্তু এখানে প্রতিদিন প্রতিটা সময় তুই কষ্টের মাঝে থাকবি। বুঝতে পারবি একজনকে ধর্ষণ করা কতটা কষ্টদায়ক তার জন্য। মাহি কান্না করতে করতে বলল, তুমি আমার বেস্ট আম্মু, তোমার মতো কেউ হবে না, মনের মতো বিচার করেছো তুমি। আমার আর কিছুই চাই না আম্মু, আমি এই বিচারে অনেক খুশি হয়েছি। আম্মু বলল, তুই খুশি হলে আমিও অনেক খুশি। ওরে নিয়ে ওই উপরের রুমে যাও সবাই। ফাহিম বলল, আমাকে মাফ করে দেন, দোহাই লাগে আপনার, আর জীবনেও এসব করব না আমি কারোর সাথে। আম্মু কোনো কথা বলল না, ওরা ফাহিমকে তুলে নিয়ে চলে গেল। আম্মু আমার কাছে এসে বলল, কি রে আমার উপর রাগ করলি? আমার চোখের পানি মুছে দিয়ে বলল, দুনিয়াটা বাবা অনেক কঠিন, এভাবে শান্তশিষ্ট হয়ে চলতে পারবি না, বাঁচতে গেলে রাগ হিংসা সব থাকতেই হবে। মাহি বলল, গাধা দিয়ে কি আর হাল চাষ হয় আম্মু? আম্মু বলল, যা তোর রুমে যা, এখন বিশ্রাম নে। মাহি চলে গেল। ফাহিমের চিৎকার শোনা যাচ্ছে। ও যে আজকে শেষ এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, এমনটাই হওয়া উচিত ছিল ওর সাথে। আম্মু ভালো একটা কাজ করেছে, ওর কাছে তো আমিও জান ভিক্ষা চেয়েছি, কিন্তু ও শুনল না। আম্মু বলল, তুই ছাড়া আমার কেউ নাই, একটা বিষয় আজকে তুই নিজেই চিন্তা করে দেখ, তোর সামনে তোর বোনকে ওরা ধর্ষণ করেছে, ও যদি তোর কাছে নিরাপদ না হতে পারে তাহলে এমন ভাই ওর থাকার চেয়ে না থাকাই ভালো। বাবা বলল, ছেলেটাকে এভাবে আর শাস্তি দিও না, শরীর থেকে রক্ত পড়ছে। আম্মু বলল, পড়তে দাও, এটাই ওর প্রাপ্য। কি রে কথা বলিস না কেন? শুধু কান্না করলেই হবে? যা এখন তুই তোর রুমে যা, আর শরীরের প্রতি যত্ন নিস না, যেভাবে রক্ত পড়ছে ওরা পড়তে থাক। বাবা বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে আমাদের একটাই, হোক সে অপরাধী, তাই বলে কি ওকে মেরে ফেলবে? আম্মু বলল, মরবে না ও, তুমি চিন্তা করিও না, আর ও এত সহজে মরবেও না। আমি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে যাচ্ছি, আর রক্তে আমার শরীর লাল হয়ে যাচ্ছে। আমার আম্মু খুব ঠান্ডা মেজাজের গরম মানুষ, মানে তিনি যা কাজ করেন ঠান্ডা মাথায় করেন। আপনি আমার আম্মুকে দেখেও বিশ্বাস করবেন না তার শরীরে এতটা রাগ আছে। ফাহিমের চিৎকারে পুরো রুমটা থরথর করে কাঁপছে। আমার এমনটা দেখে খুব ভালো লাগছে। আমি গিয়ে বিছানায় বসলাম না, বিছানায় শুতে গেলে শরীর চাদরের সাথে লেগে যাবে। নিচে বসে কান্না করছি। হঠাৎ মাহিকে আমার রুমে আসতে দেখে অবাক হয়ে গেলাম। ওর হাতে একটা রাইফেল আছে। মাহি আমার কাছে এসে রাইফেলটা আমার সামনে রাখলো, আমাকে ধরে বিছানায় বসিয়ে ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিতে দিতে বলল, আমার একটা মাত্র ভাই, তোকে অনেক ভালোবাসি জানিস। সেদিন যখন তোর সামনে ও আমাকে, আমার খুব খারাপ লেগেছিল সেদিন। একটু জোর করে হলেও যদি তুই আমাকে বাঁচানোর চেষ্টা করতি, তাও আমি বলতে পারতাম আমার ভাই আমাকে বাঁচানোর তো চেষ্টা করেছে। আমি কান্না করতে করতে বললাম, মাফ করে দিস বোন, আমি মানুষের উপর রাগ করতে পারি না, এটা আমার দ্বারা হয় না কেন জানি না। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপর ওরা জুলুম কিভাবে করে। মাহি বলল, আমি জানি তুই কতটা ভালো, তবে একটা কথা মনে রাখবি, আমি যা কিছু হারিয়েছি তোর সাথে যেন এমন না হয়। যদি এভাবে চলতে থাকিস তোর সামনে একদিন ওরা তোর সন্তানদের
আমাদের খুন করবে, এমনকি তোর বউকেও আমার মতো অবস্থা করবে, তখন তুই কি করবি? আমি বললাম, খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, তাই না রে? জানিস অনেক ভালোবাসি আমি তোকে, কিন্তু কি হলো দেখ, তোকেই আমি বাঁচাতে পারলাম না। মাহি বলল, থাক সেসব কথা বাদ দে, আজকে থেকে তোর বোন গ্যাংস্টার হয়ে উঠবে, কাউকে আমি মাফ করব না। আর তুই এভাবে থাক, সমস্যা নাই, দরকার পড়লে আমি তোকে প্রোটেক্ট করব। আমি বললাম, আসলে আমার মতো ছেলের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। মাহি বলল, এভাবে বলিস না, এত ভালো হয়ে পৃথিবীতে বসবাস করা যাবে না, ভালো মানুষের দাম নেই। আজকে থেকে এই রাইফেল হাতে নিয়ে প্রমিস করছি, যারা আমার পরিবারের সাথে লাগতে আসবে সব কয়টাকে কেটে রেখে দিব। আমি বললাম, এমন পথে যাস না বোন, একজন খারাপ হলে কি তুইও খারাপ হবি? মাহি বলল, তুই সেদিন কি করেছিলি? তুইও তো কারো ক্ষতি করিস নাই, তাহলে সেদিন তোর সামনে ওরা আমাকে ছাড়বো না আমি কাউকে। আচ্ছা তুই এখন ঘুমা কেমন, আমি যাই। আমি বললাম, আচ্ছা যা। মাহি চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম। আমার মাথায় কাজ করছে না, মাহি কি তবে সত্যি সত্যি খারাপ পথে চলে গেল? কত ভালো ছিল বোনটা আমার, আর সব ওই ফাহিমের জন্য হয়েছে। আচ্ছা আমি কারো উপর রাগ করতে পারি না কেন? আমার দ্বারা এটা হয় না কেন? চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে আছে। এটা দেখে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সত্যি মায়ের ভালোবাসার তুলনা হয় না, অথচ কালকে উনি আমাকে রাগের মাথায় কত মেরেছে। আম্মু ঘুম থেকে উঠে দেখে আমি জেগে আছি। আম্মু বলল, শরীরের ব্যথা কমেছে? আমি বললাম, জি আম্মু, অনেকটা সেরে গেছে। আম্মু বলল, কালকের জন্য সরি রে বাবা, তোর অনেক কষ্ট হয়েছে তাই না? আমি বললাম, ভালো করেছো, এমনটা না হলে আমার শিক্ষা হতো না। আম্মু একটা চুমু দিয়ে বলল, যা ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বস। এভাবে 4-5 দিন চলে গেল। এখন আমি একটু সুস্থ, তবে ফাহিমকে এক রুমে সবসময় পড়ে থাকতে দেখি। অনেক কষ্টে আছে ও, থাকারই কথা। এমন ফালতু কাজ করার পরিণাম এখন হারে হারে টের পাচ্ছে। সকালে খেয়ে দিয়ে রুমে বসে আছি, হঠাৎ দেখি আমার চাচাতো বোন মিতু আমাকে ডাকতে আসছে। ও আমার থেকে 1 বছরের বড়, কিন্তু আমাদের বাসায় খুব কমই আসে। ওদের বাসা থেকে আমাদের বাসা অনেকটা দূরে, এজন্যই হয়তো। মিতু বলল, রনি। আমি বললাম, কি হয়েছে আপু, এত চিৎকার করছো কেন? মিতু বলল, এক জায়গায় চল, আজকে তোকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, কিন্তু আমার যে ভালো লাগছে না। মিতু বলল, আরে চল তো, কিছুই হবে না, তোর মনটা ভালো হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা চলো তাহলে। আম্মু বলল, মিতু বেস্ট অফ লাক, সুন্দর করে সবকিছু গুছিয়ে করবে। মিতু বলল, জি বড় আম্মু। আমি বললাম, কিসের কথা বললা আম্মু? মাহি বলল, আরে ভাইয়া কিছু না, তুই যা। আমিও মিতুর পেছনে পেছনে যেতে লাগলাম। মিতু আমাকে একটা জঙ্গলের ভেতরে বাংলোতে নিয়ে গেল। আমি বললাম, আপু আমার ভয় করছে, আমাকে এখানে নিয়ে এলি কেন? মিতু বলল, ভেতরে চল, সব জানতে পারবি। ভেতরে গিয়ে দেখি একটা ছেলে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে, আর মিতুর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। মিতু বলল, সব রেডি তো? ওরা বলল, হুম মিতু, তোর অপেক্ষায় ছিলাম। আমি বললাম, কি রে আপু, তুই এসব খারাপ কাজে কবে থেকে যুক্ত হলি? মিতু আমার দিকে তাকিয়ে বলল, এসব খারাপ কাজ তাই না? তাহলে যারা ধর্ষণ করে সেই সব খারাপ কাজ না। এটা শুনে আমার কলিজার ভিতরে একটা মোচড় দিয়ে উঠল। মিতু বলল, ও 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আমি বললাম, কি? মিতু বলল, যা শুনলি সব সত্যি, তোকে এখানে আনার একটাই কারণ। আমি বললাম, কি করতে হবে আমাকে? মিতু বলল, ওকে তুই নিজ হাতে মারবি, এই নে গুলি। আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? তাই বলে কি একটা মানুষকে আমরা মেরে ফেলবো? মিতু বলল, যখন ও একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিল তখন তুই এই কথা বলতে পারতি। মিতুর কথা শুনে আমার মাহির কথা মনে পড়ে গেল। সত্যি সেদিন আমার চোখের সামনে আমার বন্ধু মাহিকে ধর্ষণ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। কিন্তু তাই বলে আমি কি মানুষ খুন করব? না না, এটা হতে পারে না। আমি বললাম, আপু আমার দ্বারা এসব হবে না, আমাকে মাফ করো। আপু রাইফেলটা আমার হাতে ধরে ওর দিকে তাক করলো। মিতু বলল, এখন তো পারবি? আমি কিছু বলার আগেই মিতু ওকে শেষ করে দিল। মিতু বলল, বড় আম্মু ঠিকই বলেছে, গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। মিতু রাগ করে চলে গেল। যেতে যেতে মিতু বলল, কেন যে আমাদের বংশে এমন একটা ছেলের জন্ম হলো, না আছে রাগ, না আছে হিংসা। আম্মু বলল, কিরে মিতু, এভাবে হতাশ হয়ে ফিরে আসলি কেন? মিতু বলল, না গো বড় আম্মু, ওকে দিয়ে এসব মারামারি হবে না। মাহি বলল, আমি বলেছিলাম তো আম্মু, তুমি শুনো নাই। আম্মু বলল, ওকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। মিতুর পেছন পেছন আমিও বাসায় এসে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি বললাম, কিরে মিতু, আমাকে ফেলে চলে আসলি কেন? আম্মু বলল, রনি এইদিকে আয়। আমি বললাম, জি আম্মু বলো। আম্মু বলল, আগামী 1 মাস সময় আছে তোর কাছে, তারপর পুলিশ হিসেবে জয়েন করবি আমাদের থানায়। আমি বললাম, এসব তুমি কি বলছো আম্মু? তাছাড়া আমি বাবার ব্যবসা সামলাই, এসব পুলিশ টুলিশ হওয়ার ইচ্ছা আমার নেই। আম্মু বলল, আমি তোর মত জানতে চাই নাই, যদি কোনো জায়গায় ঘুরতে যাস যেতে পারিস, আর আমি বলেছি তো বলেছি, মনে থাকবে তো? আমি বললাম, জি আম্মু। আম্মু বলল, আরেকটা কথা, তোর দাদা মারা যাওয়ার আগে একটা মেয়ের কথা বলেছিল,
আগামীকাল তুই ওখানেই যাবি। আমি মনে মনে ভাবছি আমার দাদা সন্ত্রাসী ছিল, উনি মানুষকে মারতেও দ্বিধাবোধ করে নাই। আর উনি নাকি আমার জন্য মেয়ে দেখে গেছে, আর তাকেই আমাকে আবার বিয়ে করতে হবে, জীবনেও না। আম্মু বলল কি চিন্তা করিস? আমি বললাম ওখানে তো দাদার অনেক শত্রু আছে, যদি আমার উপর হামলা করে। আম্মু বলল এসব চিন্তা তোর করতে হবে না, তুই ওনাদের বাসায় যা, আর গিয়ে মেয়ে দেখে আয়, তোর পছন্দ হয় নাকি, আর আমাদের বাসাও দেখে আসবি। আমি বললাম ওকে আম্মু, তবে একা একা কেউ গেলে ভালো হতো। মিতু বলল তুই কি মেয়ে মানুষ যে এত ভয় পাস? এত ভয় পেলে চলবে না, মনে একটু সাহস রাখ। মাহি বলল আম্মু আমি ভাইয়ার সাথে যাব, আমিও গ্রামটা দেখে আসি। আম্মু বলল তোর যখন এতই ভয় তোর বেস্ট ফ্রেন্ড ফাহিমকে নিয়ে যা। এতক্ষণ শান্ত ছিলাম, এখন আম্মুর কথা শুনে আমি ব্যাকুল হয়ে গেছি। নিজের বোনের ধর্ষণকারীকে নিয়ে যাব সাথে, এটা তো কখনো সম্ভব না। মিতু বলল এটা ঠিক বলেছ বড় আম্মু। আম্মু বলল এত শখ খাওয়ার মতো কিছুই নেই, এমনিই মজা করলাম, যা রুমে গিয়ে সব রেডি কর। আমি বললাম উনি আমার কি হন আম্মু? আম্মু বলল তোর দূর সম্পর্কের কাকা হন, আর যদি মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে আমাদের বাসায় নিয়ে আসবি। আমি বললাম হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন আম্মু? আম্মু বলল ওখানে যাওয়ার পর তোর বাঁচার সম্ভাবনা 20%, কারণ যে কোনো সময় তোর উপর ওরা আক্রমণ করতে পারে, আর তুই তো জানিস তোর দাদার কত শত্রু। আমরা ওখান থেকে পালিয়ে না আসলে কেউ বাঁচতে পারতাম না, আর তোকে সেভ করে নিয়ে যাবে তোর কাকা, তোর চিন্তা করতে হবে না। আমি কোনো কথা বললাম না, তবে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে এটা আমি জানি। ওখানে গেলে নিজের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে হবে, এটা আমার বিশ্বাস। তবে আমার আম্মু এক কথার মানুষ, উনি যাই বলেন তাই করেন। আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে এসব চিন্তা করছি। মাহি বলল আম্মু যতই হোক ও আমার ভাই, ওকে তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আম্মু বলল ওর সাহস ওকেই করে নিতে হবে, কালকে যখন তুই আমি থাকবো না তখন ওর কি অবস্থা হবে একবার ভেবেছিস? মিতু বলল কিন্তু আমি শুনেছি ওখানকার মানুষ নাকি মানুষকে খুন করে মাথা কেটে মাথা ঝুলিয়ে রেখে চলে যায়, আর দাদা যাকে মেরেছিল তার ভাই নাকি এখনো আমাদের বংশের কাউকে মারার জন্য পথে পথে ঘুরে বেড়ায়। আম্মু বলল তুই যা বলেছিস সবই সত্যি, ওরা খুব ভয়ঙ্করভাবে মানুষ খুন করে। আমি নিজেই এগুলো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তখন একটা মানুষ আমার চোখের সামনে 100 জনকে কুপিয়ে হত্যা করেছে, এতটা শক্তিশালী ওরা। পরে তোর চাচা আমাকে খুব কষ্ট করে পালিয়ে নিয়ে আসে। মাহি বলল এখনো কি এসব চলে আম্মু? আম্মু বলল বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি আম্মু টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। আম্মু বলল তো বাবা কি দিয়ে যাবি, বাস নাকি ট্রেন? আমি বললাম ট্রেন দিয়েই যাওয়া বেটার। মিতু বলল কি খবর রনি? আমি বললাম আজকে কি তুই আমাদের বাসায় ছিলি? মিতু বলল তোর বোনের সাথে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আমি আর চোখে মাহির দিকে তাকিয়ে দেখলাম, মিতুর সাথে যদি মাহি সত্যিই জড়িয়ে পড়ে তাহলে আমার বোনের লাইফটা নষ্ট হয়ে যাবে, এটা আমি কখনো হতে দিব না। আমি বা আর কি বলবো, নিজের সামনে নিজের বোনকে ধর্ষণ করেছে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি। আমি নিজেই তো কিছু করতে পারি নাই, আবার মাহিকে কি বা বলবো? আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল কি চিন্তা করিস বাবা? আমি বললাম না আম্মু তেমন কিছু না। বাবা বলল রনি তুই আমার একমাত্র ছেলে, আমি চাই না তোর কিছু হোক। আম্মু বলল খাবারের মাঝে কথা বলতে নেই, জানো না তুমি? আমি বুঝতে পেরেছি আব্বু কি বলতে চাইছে, কিন্তু আম্মুর কথা আমাকে শোনা লাগবেই। আম্মু আবার এক কথার মানুষ। হঠাৎ ভেতর থেকে একটা বডি বিল্ডার এসে বলল ম্যাম ফাহিম ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়। আম্মু বলল সকাল সকাল ওর নামটা শুনে মনে হচ্ছে যেন আজকে পুরো দিনটাই খারাপ যাবে, যাও নিয়ে এসো দেখি কি বলে। 2 জন ধরে ফাহিমকে নিয়ে আসলো। ফাহিম একটা মিথ্যা হাসি দিয়ে বলল ভালো আছেন ম্যাম? আম্মু বলল তোকে দেখে আমার খুব মায়া লাগছে। ফাহিম বলল এর থেকে যদি আমাকে মেরে ফেলতেন তাও আমি একটাও কথা বলতাম না, আর আমার বাবা মা হয়তো বা আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আম্মু বলল কে কি করতেছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। মিতু বলল বড় আম্মু তুমি ওকে বাঁচিয়ে রেখেছো কেন? আমি হলে তো ওকে জায়গায় খুন করে দিতাম। ফাহিম বলল ঘরের ভেতরে বন্দি করে যে শাস্তি আমাকে দিলেন না এর হিসাব একদিন দিতে হবে, মনে রাখিয়েন। আম্মু বলল কিরে এখনো তোর মুখে বড় বড় কথা গেল না, এখনো কি তোর ভেতরে ভয় ঢুকে নাই? ফাহিম বলল আমি হারে হারে টের পেয়েছি একটা মানুষকে ধর্ষণ করলে সে কতটা কষ্ট পায়। মানছি আমি অপরাধ করেছি, তাই আমি মাথা পেতে বলছি যদি প্রয়োজন হয় আমি মাহিকে বিয়ে করব, যেহেতু ওর সাথে জোর করে আমি সব করে ফেলেছি। মাহি বলল তোর মতো রাস্তার কুকুরকে আমি বিয়ে করব বলে তোর মনে হয়? তোর লেভেল আর আমার লেভেল অনেক পার্থক্য, তোর আমাকে বিয়ে করার মতো কোনো যোগ্যতা নাই। যেটা হয়েছে সেটাকে একটা অ্যাক্সিডেন্ট মনে করি আমি এটা ভাবি আমি একটা দুর্ঘটনায় পড়ে গেছি, যার কারণে আমার সাথে এমন হয়েছে। তোর মুখে আমার নাম মানায় না, এটা মনে রাখিস। আম্মু বলল এই তোমরা এখন যেতে পারো, তোমাদের পেমেন্ট হয়ে যাবে, আর যখন দরকার পড়ে আমি ডেকে নিব। ওরা বলল যদি দরকার পড়ে তাহলে আমাদের বলবেন, আমরা এসে যাব, যে কোনো কাজ আমরা করতে রাজি আছি।
ফাহিম বলল, ধন্যবাদ আপনাকে এই অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য। আম্মু বলল, আমি তোকে সুযোগ দিলাম, দেখি ভালো হস নাকি। ফাহিম বলল, রনি তুই কিছু বলবি না? আমি বললাম, আমি তো সেই দিন ভুল করেছি, তোকে মেরে ফেললে খুব ভালো হতো তখন। ফাহিম বলল, তোর দ্বারা এটা কখনোই সম্ভব না, তবে পরবর্তী খেলা হবে তোর সাথে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। মাহি বলল, আমার সামনে আমার ভাইকে হুমকি দিস? তোর সাহস তো কম না। আম্মু বলল, মাহি তুই কথা বলিস না, যা তোকে আমি আরেকটা সুযোগ দিলাম, যদি পারিস কিছু করে দেখা। ফাহিম বলল, আমাকে যে এতদিন এই শাস্তিটা দিলেন, এর হিসাব যদি আমি না নিতে পারি তাহলে আমি এক মায়ের সন্তান না। মাহি বলল, আর তুই যদি আমার পরিবারের কিছু করতে পারিস যা, আমিও চ্যালেঞ্জ করলাম, পরে তুই যা বলবি আমি তাই করব। ফাহিম বলল, একটু পানি খেতে পারি? আম্মু বলল, বসে নাস্তা করে যা। ফাহিম দাঁড়িয়ে খেতে লাগলো, বসতে পারে নাই বেচারা। বাবা বলল, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, এসব কি শুরু করলা তোমরা? আম্মু বলল, এই পৃথিবী থেকে সন্ত্রাসীদের তুলে দিতে হবে, আর আমিও দেখতে চাই ওরা কতদূর পর্যন্ত যেতে পারে। ফাহিম বলল, আপনি খেলা খুব পছন্দ করেন, এটা আমি বুঝতে পারছি। মিতু বলল, আর আমরা গোল দিতে খুব পছন্দ করি। ফাহিম বলল, এটাও বুঝি আপনার মেয়ে? আম্মু বলল, কেন ধর্ষণ করতে চাস নাকি? আমার এই মেয়ে 50-60 জনকে একাই সামলাতে পারে। ফাহিম বলল, ওহ তাই নাকি? আমি বললাম, দেখ ফাহিম, আম্মু তোকে মাফ করে দিয়েছে, তাই বলে আমার পরিবারের পেছনে লাগতে আসবি না। ফাহিম বলল, কেন, ভয় হয় নাকি তোর? আম্মু বলল, রনি তাড়াতাড়ি খেয়ে চলে যা, তোর জন্য ট্রেন অপেক্ষা করছে হয়তো। ফাহিম খেয়ে বের হয়ে বলল, আমাকে ছেড়ে দিয়ে খুব বড় ভুল করলেন। আম্মু বলল, আরে তুই যা, মনে রাখিস আমি এই থানার ওসি, এসব কাপুরুষ কিভাবে ঠিক করতে হয় আমার জানা আছে। ফাহিম বলল, এসব পুলিশ আমার বাবার পোষা কুত্তা, এটা মনে রাখবেন। মিতু বলল, তবে তোরে তো। আম্মু বলল, এত রেগে যাওয়ার কি হলো? ফাহিম হাসতে হাসতে চলে গেল। আমার আম্মু যেদি একজন মানুষ, না জানি এখন কি হতে চলেছে। আম্মু বলল, মিতু রনিকে ট্রেনে তুলে দিয়ে আয়। মাহি বলল, চল ভাইয়া। মিতু বলল, রনি তোর সামনে যদি তোর মাকে মারতে দেখিস তাহলে কি তুই হাত গুটিয়ে বসে থাকবি? আমি বললাম, তোরা সবাই এসব কি শুরু করলি? ওকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয়? মাহি বলল, তুই তো মারতে পারতি। মাহির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। মাহি বলল, বাদ দে, যাকে বোঝালে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ নেই। তবে আজকে যেখানে তুই যাবি হয়তো ট্রেনের মাঝেই তোর উপর আক্রমণ হতে পারে, আমি তোর সাথে যেতাম, কিন্তু আম্মুকে তো তুই চিনিস। আমি বললাম, কিছু হবে না আমার, তোর চিন্তা করা লাগবে না। মিতু একটা রাইফেল আমার হাতে তুলে দিয়ে বলল, এটা রাখ যদি জীবন রক্ষা করতে চাস, যদি এই পৃথিবীতে বাঁচতে চাস বলে তোর মনে হয়, ট্রিগারে একটা চাপ দিবি আর উড়িয়ে দিবি, নয়তো ওরা মারার আগে তুই নিজে নিজে আত্মহত্যা করে ফেলবি। আমি বললাম, আমি মরলে মরবো, তোদের চিন্তা করতে হবে না। কি এক খেলা খেলিস তোরা মানুষ খুন করার? তুইও তো একজন মানুষ, মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে খুন করিস এটাই তো আমি বুঝি না। মাহি বলল, যখন বিপদে পড়বি তখন বুঝতে পারবি, আর কেউ তোকে সাহায্য করবে না, একটা কুত্তাও না। এই তো ট্রেন এসে গেছে, বেস্ট অফ লাক। মাহি মাথা নিচু করে বলল, অনেক ভালোবাসি তোকে আমি চাই না এমন কিছু করিস যাতে তোকে হারাতে হয়। যদি দরকার হয় সব কয়টাকে খুন করে দিবি, পরে দরকার পড়লে আমরা সব সামলে নিব। মিতু বলল, ওর দ্বারা এসব হবে না, চল আমরা চলে যাই। ট্রেনে উঠে বসে আছি, একটু পর ছেড়ে দিল। নিজের মতো বসে বসে চিন্তা করছি, না জানি এখন আমার কি হয়। এখন অজানা গন্তব্যে রওনা দিলাম। হে উপরওয়ালা, রক্ষা করিও আমাকে। ময়মনসিংহ পেরিয়ে নেত্রকোনা এসে পড়তেই আমার পাশের সিটে আর সামনে যারা ছিল সব কয়টা উঠে চলে গেল। একটা ছেলে আর 2টা মেয়ে বসে আছে আমার সাথে, আর অন্য পাশে যে সিটগুলো আছে সব কয়টা ইয়াং পোলাপান বসেছে। বুঝলাম না হঠাৎ করে এরা কোথায় থেকে আসলো। আমার তো এখন ভয় হতে শুরু করেছে। যে আমি উঠতে যাব সামনে বসে থাকা মেয়েটা বলল, আরে ভাই কি করেন? আমি বললাম, কেন আপু কি হয়েছে? মেয়েটা বলল, চলন্ত ট্রেন থেকে উঠে যদি লাফ দেন, এজন্য বললাম। আমি বললাম, আরে আপনি আমাকে ভয় পাইয়ে দিলেন। মেয়েটা বলল, কেন ভয় পেয়েছেন বুঝি? আমি বললাম, অনেক ভয় পেয়েছি। মেয়েটা বলল, আচ্ছা আপনি কোথায় যাবেন? আমি বললাম, এই তো মোহনগঞ্জ যাব, একটু দরকার আছে। মেয়েটা বলল, এই গ্রামে বাহিরের কেউ যেতে পারে না, এটা জানেন? আমি বললাম, তাতে আমার কিছু যায় আসে না, আমি এসব ভয় করি না। নিজের ভেতরে একটু সাহস এনে বললাম, আজকাল ভীতু হলে চলবে না, আর আমি তো এমনিই ভয় পাই, তাই একটু চাপা মারলাম। মেয়েটা বলল, মরার খুব ইচ্ছে আপনার? আচ্ছা আমি যদি ভুল না করি আপনি কামাল সাহেবের ছেলে তাই না? আমি বললাম, আপনি কিভাবে জানেন এই কথা? মেয়েটা বলল, এই ট্রেনের ভেতরে আজকে আপনাকে মারা হবে, এটা জানেন? এটা বলতেই সব ছেলেগুলো বসা থেকে উঠে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি এখন ভয়ে কাঁপতে লাগলাম। ভয়ে ভয়ে বললাম, আপনি কে জানতে পারি? সাথে সাথে মেয়েটা যা বলল তা শুনে আমার কলিজার পানি শুকিয়ে গেছে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।